আচ্ছা, এখন আমরা এই কে এবং এই ডব্লিউ এর মানেটা কি সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কে এন্ড ডব্লিউ। এখানে কে আর ডব্লিউ এর আসলে মিনিংটা কি। তা আপাতত আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা এই সমীকরণটা নিয়ে কথা বলবো, y is equal to kx minus omega t। কিন্তু এই y এর মানে এটা y কি, x কি, t তো বোঝা যায়, t হচ্ছে সময়, মানে t is time। কিন্তু এখানে x এর মানেটা কি বা y এর মানেটা কি? আমাদের একটা ফিজিক্যাল সিস্টেম নিতে হবে, যে ফিজিক্যাল সিস্টেমে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবো। মানে ওই ফিজিক্যাল সিস্টেমের কোন একটা প্রপার্টি হচ্ছে y আর ওই সিস্টেমের কোন একটা প্রপার্টি হচ্ছে x। তো ধরো যে একটা দড়ি, এবং দড়িটাকে আনুভূমিকভাবে রাখা আছে, এখন এই দড়িটাকে যে আনুভূমিকভাবে রাখা আছে এবং টান অবস্থায় রাখা আছে, হ্যাঁ, তাহলে হয়তো এখানে একটা খুঁটির সাথে বেঁধে দেওয়া আছে এবং টান অবস্থায় রাখা আছে। এখন আমি কি করব, এখানে একটা বার ধরে এই বারটাকে উপরে নিচে উঠাতে থাকবো, তাতে করে কি হবে, তাতে করে একটা সাইন ওয়েভ তৈরি হবে, ওই সাইন ওয়েভটা সামনের দিকে আগাইতে থাকবে, তাই তো হবে। হ্যাঁ, তাহলে এখানে x হচ্ছে এই দড়ির ভিন্ন ভিন্ন কোণার অবস্থান x অক্ষ বরাবর, তাহলে দড়ির এই কোণাটা এখানে অবস্থান করতেছে, এই কোণাটা এখানে অবস্থান করতেছে, তাহলে এই হচ্ছে এটা x কোঅর্ডিনেট, এই হচ্ছে x কোঅর্ডিনেট, এবং এই x কোঅর্ডিনেটে থাকা অবস্থায় আমার দড়ির কোণাটা y অক্ষ বরাবর কতটুকু উপরের দিকে উঠতেছে সেটা হচ্ছে আমার এই y এর ভ্যালু। তাহলে আমরা y বলতে কি বুঝাইতেছি সেটা বুঝাইলাম, সেটা হচ্ছে y হচ্ছে দড়ির কোণার সাম্যাবস্থা হতে সরণ, মানে দড়ির কোণা আগে যেখানে ছিল তার থেকে সে যে কতটুকু উপরে উঠতেছে বা কতটুকু নিচে নামছে সেটার হিসাব। আর x হচ্ছে দড়ির কোণার x অক্ষ বরাবর অবস্থান বা অনুভূমিক বরাবর অবস্থান। x অক্ষ বরাবর অবস্থান। আচ্ছা, তাহলে আমরা y ব্যাপারটা কি সেটা বুঝাইলাম, x বলতে কি বুঝাইছি সেটাও বুঝাইলাম। তাহলে আমি দেখাইলাম যে এটা হচ্ছে তরঙ্গের উপরস্থ কোনো কোণার সরণ, দেখেন আমি যেই যুক্তিটা দিয়ে আপনাদের কাছে আপিল করার চেষ্টা করতেছি, যেহেতু আমি পর্যাবৃত্ত গতি পড়াই নাই, সেটা হচ্ছে এই যে আমার কাছে যদি একটা ফাংশন থাকে, যেই ফাংশনটা দেখতে হয়তো এরকম, ঠিক আছে, ওকে, আমরা বলতেছি এটা হচ্ছে ফাংশন অফ এক্স। এখন ফাংশন অফ এক্স মাইনাস এ দেখতে কেমন হবে? আমি বলতেছি ফাংশন অফ এক্স মাইনাস এ দেখতে এমন হবে, কারণ এ হচ্ছে এই অবস্থানটা আর কি, মানে পুরো ফাংশনটা সামনের দিকে এগিয়ে যাবে, মানে পুরো শেপটা ট্রান্সলেট করবে কোন দিকে, সামনের দিকে ট্রান্সলেট করবে। আর এটাকে কিভাবে লিখবো আমরা? এটাকে লিখবো ফাংশন অফ এক্স মাইনাস এ দিয়ে। এতটুকু পর্যন্ত বুঝছেন? আমি যদি x এর পরিবর্তে x মাইনাস এ লিখি তাহলে পুরো শেপটা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এ ঘর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, যদি এতটুকু পর্যন্ত বুঝতে পারেন তাহলে আমার পরের কথাটাতে আসেন। আমি যদি চাই যে এটা কন্টিনিউয়াসলি সামনের দিকে আগায় যাইতে থাকুক, তাহলে আমার এর মানটা কন্টিনিউয়াসলি পরিবর্তন করতে থাকতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি এমন ব্যবস্থা করি যেখানে আমি লিখতে পারি a is equal to vt, যেখানে v হচ্ছে বেগ আর কি এবং t হচ্ছে সময়, তাহলে সময়ের সাথে সাথে a এর মানটা পরিবর্তন হইতে থাকবে এবং এই শেপটা সামনের দিকে আগায় যেতে থাকবে। তাহলে আমরা দাবি করতেছি এই যে ফাংশন অফ x মাইনাস vt, এটাই হচ্ছে একটা তরঙ্গের সমীকরণের বেসিক রিকোয়ারমেন্ট, যে কোনো একটা ফাংশন, ওই ফাংশনটাকে যদি আমার ধরো যে ফাংশন অফ x এবং x এর পরিবর্তে আমি যদি x মাইনাস vt লিখি, তাহলে এটা সামনের দিকে ট্রাভেল করতে থাকে, অর্থাৎ এই ডিস্টারবেন্সটা সামনের দিকে ট্রাভেল করতে থাকে, বা এই শেপটা সামনের দিকে ট্রাভেল করতে থাকবে। এখন এটার সাথে একটু বাস্তব ঘটনা একটু তুলনা করার চেষ্টা করি। যদি ধরো যে একটা দড়ি থাকে আমার কাছে এবং ওই দড়িটা দিয়ে আমি দড়িটাতে একটা ঝাঁকি দিয়েছি, এবং ঝাঁকি দেওয়ার পর একটা পালস তৈরি হবে, ওই পালসটা তাহলে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। যদি পালসটা সামনের দিকে এগিয়ে যেতে থাকে তাহলে এটা একটা তরঙ্গ, এটা একটা আলোড়ন,
মাধ্যমের মধ্যে দিয়ে আলোড়নটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দড়ির মধ্য দিয়ে আলোড়নটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফাংশন অফ এক্স, এটা একটা শেপ, এক্স এর পরিবর্তে এক্স মাইনাস এ, তাহলে ফাংশনটা এ ঘর সামনের দিকে চলে গেল। এর পরিবর্তে যদি ভিটি লিখি তাহলে এটা কন্টিনিউয়াসলি সামনের দিকে আগায় যাইতে থাকবে। সহজ সহজ গাণিতিক যুক্তি দিয়েছি, আর কিছু না। তারপর আমরা সংজ্ঞায়ন করেছি এইভাবে যে এই ধরনের শেপগুলোকেই আমরা সাধারণত তরঙ্গ হিসেবে আখ্যায়িত করে থাকি, ফাংশন অফ এক্স মাইনাস ভিটি কে। এবং এই ফাংশন অফ এক্স মাইনাস ভিটি বা এই যে আলোড়ন, এই আলোড়নটা যখন এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে তখন সেই সব রকমের আলোড়নকে আমরা চাইলে সাইন এবং কোসাইন ফাংশনের সমষ্টি বা যোগফল আকারে প্রকাশ করতে পারি। অনেকগুলো সাইন কোসাইন ফাংশনের যোগফল আকারে প্রকাশ করা সম্ভব। তাহলে আমার যুক্তিটা হচ্ছে এই, যদি যে কোনো তরঙ্গকে অসংখ্য সাইন কোসাইন ফাংশনের যোগফল আকারে প্রকাশ করা যাইতে পারে, তাহলে আমরা কি সাইন কে এক্স মাইনাস ওমেগা টি টাইপের ফাংশন নিয়ে পড়াশোনা করতে পারি কিনা। যদি আমরা সেই পড়াশোনাটা করি তাহলে আমরা তরঙ্গের বেসিক প্রপার্টি জানতে পারবো, কারণ সকল প্রকার তরঙ্গ মূলত এই সাইন কোসাইন ফাংশনের যোগফল দিয়ে তৈরি করা। তাহলে আমি যদি সাইন কোসাইন ফাংশন মানে সাইন অফ এক্স মাইনাস ভিটি বা কোসাইন অফ এক্স মাইনাস ভিটি নিয়ে পড়াশোনা করি, তাহলে আমরা তরঙ্গের প্রাথমিক ব্যাপারটা আমরা বুঝতে পারবো। এখন আমরা কাজ করতেছি তাহলে একটা সাইন ফাংশন নিয়ে, যেই সাইন ফাংশনে এক্স এর সহগ হচ্ছে কে এবং সময়ের সহগ হচ্ছে ওমেগা। এক্স এর সহগ কে, সময়ের সহগ হচ্ছে ওমেগা। এখন আমরা কি ঘটনা করতেছি, আমরা কি ধরনের মেজারমেন্ট নিচ্ছি? ধরো এই তরঙ্গে আমি এই অবস্থানে দাঁড়ায় আছি, এবং আমার কাছে একটা মিটার আছে। এই মিটার এই এক্স নট অবস্থানে দড়ির সরণ পরিমাপ করতেছে। আমি এই অবস্থানটাতে দাঁড়িয়ে আছি এবং এই অবস্থানটাতে দাঁড়িয়ে থেকে আমি কোণার সরণ পরিমাপ করতেছি এক্স নট অবস্থানে দাঁড়িয়ে থেকে। তাহলে এখানে এক্স নট একটা ফিক্সড, এক্স নটের যে এক্স চলকটা, এই এক্স চলকের একটা ফিক্সড ভ্যালু আছে এক্স নট, এটা ফিক্সড। আচ্ছা, এক্স এর পরিবর্তে আমরা এক্স নট লিখলাম, মানে এক্স নটের ভ্যালু ফিক্সড। তাহলে কে এক্স নট মাইনাস ওমেগা টি, এই হচ্ছে আমার ফাংশন। ওকে, তাহলে আমরা এই ফাংশনটার নির্দিষ্ট সময় পরপর আমি দেখব এই ফাংশনটা নির্দিষ্ট সময় পরপর একই ভ্যালু দিবে, অর্থাৎ কোণার সরণ নির্দিষ্ট সময় পরপর একই হবে। তা আমি নির্দিষ্ট সময়টাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ক্যাপিটাল টি সময় পরপর আমি কোণার সরণ একই পাবো। এটা একটা সাইন ফাংশন, সাইন ফাংশনের ক্ষেত্রে তো এরকমই ঘটনা ঘটার কথা। তাহলে আমরা বলছি y of t is equal to y of t plus t। নির্দিষ্ট সময় t পরপর একই সরণ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো a sin kx naught minus omega t is equal to a sin kx naught minus omega t লেখা যায়? যদি লেখা যায় আমরা তখন বলবো আচ্ছা, মানে আমরা জাস্ট যেটা করেছি, আমরা তো জানি যে সাইন অফ টি যে কথা, সাইন অফ টি প্লাস 2 পাই n একই কথা, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা সেটাই করলাম, আমরা এখানের মধ্যে 2 পাই m বিয়োগ করলাম। তারপর আমরা বলবো যে এই দুইটা আর্গুমেন্ট সমান, অর্থাৎ kx নট মাইনাস ওমেগা টি মাইনাস 2 পাই m সমান kx নট মাইনাস ওমেগা টি মাইনাস ওমেগা ক্যাপিটাল টি। দ্যাট ইজ আমরা এটা লিখতে পারি, আমরা এই জিনিসটা লিখতে পারি, সেটা হচ্ছে kx নট মাইনাস ওমেগা টি মাইনাস 2 পাই m সমান kx নট মাইনাস ওমেগা টি মাইনাস ওমেগা ক্যাপিটাল টি। তাহলে এই শর্ত থেকে আমরা লিখতে পারি যে ওমেগা ক্যাপিটাল টি সমান হচ্ছে 2 পাই m, অর্থাৎ ক্যাপিটাল টি সমান হচ্ছে 2 পাই m ডিভাইডেড বাই ওমেগা। m যেহেতু এখানে একটা পূর্ণ সংখ্যা,
এম যেহেতু এখানে একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই পূর্ণ সংখ্যার সর্বনিম্ন ভ্যালুর জন্য আমি টি এর সর্বনিম্ন ভ্যালু পাবো, সেটা হচ্ছে 2π/ω। এখানে দেখেন এই যে টি সময় পর পর আমি কোণার সরণ একই পাচ্ছি, টি সময় পর পর আমি কোণার সরণ একই পাচ্ছি, এটা হচ্ছে আমার সাইন ফাংশনের একটা পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমরা এই প্রপার্টিটা বের করলাম, এবং এটা ইন্ডিকেট করে যে টি হচ্ছে এই তরঙ্গের পর্যায়কাল, বা x0 অবস্থানে থাকা দড়ির কোণার পর্যায়কাল, x0 অবস্থানে থাকা দড়ির কোণাটির পর্যায়কাল, মানে সে টি সময়ে তার সরণ কত y, টি প্লাস ক্যাপিটাল টি সময়েও তার সরণ হচ্ছে y। আমরা যদি একটা গ্রাফ আকারে প্রকাশ করি ব্যাপারটাকে, সেটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে টি এবং এটা হচ্ছে টি প্লাস ক্যাপিটাল টি সময়, টি প্লাস ক্যাপিটাল টি সময়, এবং এটা হচ্ছে আমার সরণ। তাহলে এই হচ্ছে সরণ, এই হচ্ছে টি প্লাস ক্যাপিটাল টি সময়ে বস্তুর সরণ যে একই হয় সেটা, এবং এই ক্যাপিটাল টি সময়টাকে আমরা বলতেছি বস্তুর বা ওই যে দড়ির ওই x0 অবস্থানে থাকা কোণার পর্যায়কাল, দড়ির x0 অবস্থানে থাকা কোণার দড়ির x0 অবস্থানে থাকা কোণার পর্যায়কাল। আমি এখন পর্যায়কাল কেন বলতেছি? নিশ্চয়ই পর্যায়বৃত্ত গতির সাথে একটা সম্পর্ক আছে বিধায়। একটু ভালো করে খেয়াল করেন, আমার যদি x0 অবস্থানে যে y, এই yটা দেখতে এরকম a sin kx0 মাইনাস ওমেগা টি, তাহলে এই ফাংশনটা একটা সময়ের ফাংশন, এই সময়ের সাথে সাথে x0 অবস্থানে কোণার যে সরণ, এই সরণটা এরকম হতে থাকে, প্রথমে শূন্যর দিকে থাকে, তারপর নিচের দিকে নামে, তারপর আবার উপরের দিকে উঠে, আবার নিচের দিকে নামে, তাহলে কোণাটা কন্টিনিউয়াসলি এই ঘটনাটা ঘটাইতে থাকে, সে উপরের দিকে উঠতে থাকে, নিচের দিকে নামতে থাকে, উপরের দিকে উঠতে থাকে, নিচের দিকে নামতে থাকে। আমরা এই ব্যাপারটা চাইলে আবার একটু অ্যানিমেশনটা দিয়ে দেখতে পারি। আমরা আবারও এই অ্যানিমেশনটাতে ফেরত যাব, x ইকুয়াল টু ধরো 5, ওকে, তাহলে x ইকুয়াল টু x0, অর্থাৎ x ইকুয়াল টু 5 এ কোন একটা সময় কোণার যে অবস্থান, সেই অবস্থানটা হচ্ছে এটা, তাই তো? এখন দেখবেন যে এই অবস্থানটা আসলে উপরের দিকে ওঠানামা করে সময়ের সাথে সাথে। আমরা যদি একটু স্লো করি জিনিসটাকে, আচ্ছা, তাহলে এই যে এই ছেদবিন্দুটার দিকে আপনারা একটু ফোকাস করবেন আর কি। যদি ছেদবিন্দুটার দিকে ফোকাস করেন তাহলে দেখবেন যে এই যে কোণাটা উপরের দিকে উঠতেছে, নিচের দিকে নামতেছে, উপরের দিকে উঠতেছে, নিচের দিকে নামতেছে, তো এই ঘটনাটা এটা একটা স্পন্দন গতি হচ্ছে। এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে একটা স্পন্দন গতি। তাহলে এই স্পন্দন গতিটাই আমরা আসলে দেখতে চাই, আমি দেখতে পাচ্ছি আর কি, এবং এই স্পন্দন গতিটার জন্য আমি বলছি যে পর্যায়কাল, মানে একটা পর্যায়বৃত্ত গতি এখানে ঘটতেছে। তাহলে পর্যায়বৃত্ত গতি ঘটার কারণে কোণা কখনো উপরের দিকে উঠছে, কখনো নিচের দিকে নামছে, উপরের দিকে উঠতেছে, নিচের দিকে নামতেছে। এই ব্যাপারটা যদি আমরা দেখি, আমরা যদি আমাদের ক্লাসে ফেরত যাই, তাহলে এই টিকে আমরা বলতেছি পর্যায়কাল, পর্যায়কাল, এবং ওমেগা কে আমরা বলছি 2π/t, और নাম দিচ্ছি কৌণিক কম্পাঙ্ক। এখন এটা ঠিক কৌণিক কম্পাঙ্ক কেন বলে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব, কিন্তু আমরা এতটুকু তো জানি যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t, মানে কম্পাঙ্ক আর কি। কেননা কম্পাঙ্ক হচ্ছে প্রতি একক সময়ে যতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, অর্থাৎ ওই যে x0 অবস্থানে থাকা কোণাটি প্রতি একক সময়ে যতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে সেটাই হচ্ছে
ওই কণার কম্পাঙ্ক, প্রতি একক সময় যতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে সেটা হচ্ছে ওই কণার কম্পাঙ্ক। আচ্ছা, তাহলে আমরা যদি এতটুকু পর্যন্ত থাকি